ইউনূস মোদি বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি, আলোচনায় সীমান্ত হত্যা, তিস্তা সহ নানা ইস্যু। বৈঠক সফল, দাবি প্রেস সচিবের। বাংলাদেশি পণ্যে ট্রাম্পের শুল্ক আরোপে হুমকির মুখে পড়বে তৈরি পোশাক খাত। বিকল্প বাজার খোঁজাই বুদ্ধিমানের কাজ বলছেন সংশ্লিষ্টরা। 16টা বছর বাড়তি আতঙ্ক নিয়ে ঈদ করেছে বিএনপি নেতাকর্মীরা। অনেকেই বন্দী ছিলেন জেলে, মুক্ত পরিবেশে আনন্দে পরিবার। এবং ছুটি শেষে রাজধানীতে কর্মজীবীদের ফেরার তাড়া, ট্রেনের শিডিউল বিপর্যয়ে যাত্রীদের অসন্তোষ, ফাঁকা ঢাকার পর্যটন কেন্দ্রে মানুষের ঢল। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চুক্তি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি শেখ হাসিনার ভারতে বসে দেয়া বক্তব্য, সীমান্ত হত্যা এবং গঙ্গা চুক্তি নবায়ন সহ তিস্তা নিয়ে আলোচনা হয়েছে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। এর আগে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার স্থানীয় সময় 12টায় অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক হয়। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বৈঠক অনুষ্ঠিত হয়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সাংগ্রিলা হোটেলে 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন শেষে শুক্রবার স্থানীয় সময় দুপুরের পর দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতারা দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এছাড়াও বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো উঠে আসে বৈঠকে। পরে বিষয়গুলো সাংবাদিকদের জানান প্রেস সচিব শফিকুল আলম। আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল, সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সব নিয়েই কথাবার্তা হয়েছে। দুই শীর্ষ নেতার আলোচনা ইতিবাচক, ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে বলেও জানান তিনি। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। বৈঠক শেষে নরেন্দ্র মোদীকে একটি আলোকচিত্র উপহার দেন প্রধান উপদেষ্টা। আলোকচিত্রে দেখা যায় 2015 সালের 3রা জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত 102তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্বর্ণপদক গ্রহণ করেন। এর আগে বিমস্টেকের মূল অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। বলেন, যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। কাজী শাহরিন, মোহনা সংবাদ। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে ঢাকায় চলছে নানা হিসাব নিকাশ। সংশ্লিষ্টরা বলছেন, এর নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের রপ্তানি খাতে, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে। বাংলাদেশের রপ্তানি পোশাকের একক বড় বাজার যুক্তরাষ্ট্র। তবে এই নিয়ে এখনই হতাশ না হয়ে বিকল্প সমাধান খুঁজে বের করাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন উষা ফেরদৌস। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সময় আমেরিকা ফার্স্ট নীতির কথা বলে বাণিজ্য যুদ্ধের ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া শুরু করেন তিনি। শুরুতে কয়েকটি দেশকে লক্ষ্যবস্তু করলেও এবার বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ আরও তীব্র করে তুলেছেন। সব বাণিজ্যিক অংশীদার দেশের ওপর ন্যূনতম 10% এবং অনেক দেশের ওপর ব্যাপক হারে পাল্টা শুল্ক বসিয়েছেন ট্রাম্প। তবে এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা।
কোভিড, রাজনৈতিক বিশৃঙ্খলা এবং অর্থনৈতিক সংকটের মধ্যেও তৈরি পোশাক শিল্পকে কেন্দ্র করে নিজেদের সমৃদ্ধির প্রত্যাশা টিকিয়ে রেখেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা, যার প্রধান বাজার যুক্তরাষ্ট্র। অথচ শ্রীলঙ্কার ওপর 44% আর বাংলাদেশের ওপর 37% শুল্ক আরোপ করায় শঙ্কিত ব্যবসায়ীরা। 37% আরোপ করা হলো সকল পণ্যের উপর, তৈরি পোশাক শিল্প সহ। এমনিতে আমরা বিভিন্ন সংকটে ছিলাম গত 5 বছর ধরে, ঠিক না? কোভিড থেকে শুরু করে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন সংকটের কারণে আমরা বিপর্যস্ত। যখন আমরা আশাবাণী দেখতেছিলাম যে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাড়ছে এবং সামনে বাড়বে, সেটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, তখন এটা আমাদের জন্য একটা মরার উপর খাড়া হয়ে যায়। আর আমরা মনে করি যে এর থেকে বের হইতে হইলে আমাদেরকে ইমিডিয়েটলি যুক্তরাষ্ট্রের যে বিজনেস কাউন্সিল, বায়ার, বিনিয়োগকারী, তাদের সাথে আমাদের ব্যবসায়ীদের বসতে হবে। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 80% আসে তৈরি পোশাক খাত থেকে। এ খাতে নতুন শুল্কের নেতিবাচক প্রভাবের আশঙ্কা থাকলেও হতাশ না হয়ে বিকল্প সমাধান খুঁজে বের করার তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। একটা ধাক্কা ইনিশিয়ালি আসবেই, সেটা সবার জন্য, এবং এটা আমার মনে হয় ধাক্কাটা আবার একটা সময় পরে স্টেবল হয়েও যাবে। কিভাবে অন্যদের থেকে আমাকে কস্ট কম্পিটিটিভ করতে পারি, এবং এটা আসলে একটা চলমান প্রক্রিয়া, এটা আপনাকে করতে থাকতে হবে। ওই দেশের ট্যারিফ আপনি কমাতে পারেন বা এফটিএ করতে পারেন বা ওদের সাথে স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, যেটা অলরেডি সরকার চেষ্টা করছে বা কাজ করছে বলে আমার মনে হচ্ছে। শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও মন্দার আশঙ্কা রয়েছে বলেও মনে করছেন তারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। বিগত 16 বছর বিএনপি নেতাকর্মীদের কাছে ঈদ মানে ছিল বাড়তি আতঙ্ক। ঈদ মানেই ছিল আওয়ামী লীগের হামলা, পুলিশের মামলা আর হয়রানির ভয়। এ অবস্থায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন থেকে বঞ্চিত হয়েছেন তারা। অনেকের ঈদ কেটেছে আবার জেলে। স্বৈরাচারের পতনের পর এবার ভয়হীন স্বস্তির ঈদ উদযাপন করেছেন দলের নেতাকর্মীরা। মুক্ত বাতাসে বিএনপি নেতাকর্মীদের ঈদ উদযাপনের খবর জানাচ্ছেন হুমায়ুন কবির। নেই কোনো আতঙ্ক, নেই কোনো উদ্বেগ, নেই কোনো পুলিশের গ্রেপ্তারও হয়রানির ভয়। দীর্ঘ 16 বছর পর মুক্ত বাতাসে ঈদ করতে পেরে খুশি বিএনপি নেতাকর্মীরা। বিগত ঈদগুলোতে দলের নেতাকর্মী দূরে থাক, পরিবারের সাথেও ঈদ করতে পারেননি তারা। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে কেমন ঈদ উদযাপন করেছেন, এমন প্রশ্ন ছিল দলটির নেতাদের কাছে। এবারে ঈদটা পুলিশের সেই গ্রেপ্তারি পরোয়ানার ভয় ছিল না, আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণের ভয় ছিল না। দেশের ভিতরে যেটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটা থেকে আজকের এবারে যে ঈদ, সেটার ভিন্ন ধরনের ছিল। ফ্যাসিস্ট সরকারের পতনের পর স্বৈরাচার মুক্ত একটি মুক্ত পরিবেশে সবাই আমরা আমাদের পরিবারের সাথে ঈদ করতে পেরেছি, সামাজিকভাবে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করতে পেরেছি। আমরা আমাদের দলীয় নেতা কর্মীদের সঙ্গে যেভাবে আমরা ঈদের আনন্দ উপভোগ করেছি, ঠিক তেমনিভাবে আমরা সাধারণ মানুষ এবং পথচারী শিশু, গরিব মানুষ, তাদের সাথেও কিন্তু আমরা মহানগর বিএনপি ঈদ উদযাপনের ব্যবস্থা আমরা করেছি। আওয়ামী লীগের যে প্রভাব বা আওয়ামী লীগের যে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে যে জনজীবন যে একটি অস্থিরতা ছিল, সেই অস্থিরতা মুক্ত আমরা একটি ঈদ উদযাপন করতে পেরেছি। এই সময় বিগত বছরগুলোর ঈদে দুর্বিষহ জীবনের কথা তুলে ধরেন তারা। অভিযোগ করেন, পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করার পরিবর্তে তাদের ঠাঁই হয়েছে কারাগারে। 17 বছরে আমি 9 বার কারাবরণ করেছিলাম এবং আমি 67 দিন আমি ডিবির রিমান্ডে ছিলাম। কয়েকটা ঈদ যে কিভাবে আমাদের জেলের মধ্যে কাটিয়েছে, ওইটা আপনাকে ভাষায় আমি ব্যক্ত করতে পারবো না। জামাত পড়তে গিয়ে যাচ্ছি, এইখানেও কি গ্রেপ্তার হবো কিনা, এই আতঙ্ক কিন্তু সব সময় নিজের মনের মধ্যে থাকতো। কোনো ফ্যাসিস্টের যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য শেখ হাসিনা সহ তাদের দোসরদের বিচার ত্বরান্বিত করার দাবিও জানান তারা। আওয়ামী লীগের এবং ষড়যন্ত্রকারীদের দোসরদের বিচার করার মাধ্যমে আরেকটু সুন্দর, আরো ভালো একটি ঈদ আমরা উদযাপন করতে চাই। আমাদের সহকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, তাদের যেই দোসর শেখ হাসিনা সহ সকলে আমরা বিচার চাই। বিচার যদি না হয়, আবার হয়তো এরকম দানবের তৈরি হতে পারে। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান বিএনপি নেতারা। গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। দলগত বিবেচনায় নয়, শিল্প চর্চায় নিয়োজিত সবাইকে নিয়েই আয়োজন করা হবে সবার আগে বাংলাদেশ কনসার্ট। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ
কনসার্ট স্থল পরিদর্শন শেষে একথা বললেন সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। আগামী 11 এপ্রিল ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং বগুড়ায় সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতা দিবসের কনসার্ট আয়োজন করা হয়েছে। দেশীয় শিল্প সংস্কৃতিকে বিকশিত করার লক্ষ্যেই এই আয়োজন বলেও জানান টুকু। আমরা চাই সকলেই মিলে এই বাংলাদেশটিকে এগিয়ে নিতে চাচ্ছি। আমরা দলগত দিক থেকে কিন্তু এটা বিবেচনায় নিচ্ছি না, আমরা নিচ্ছি বাংলাদেশ হিসাবে বিবেচনায় নিয়েছি। এই বাংলাদেশের সকলকেই আগামী দিনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের পক্ষে কাজ করতে হবে, কারো ব্যক্তির পক্ষে যাতে কেউ কাজ না করে, সেই জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগ। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মমুখী মানুষেরা রাজধানী শহর ঢাকায় ফিরছেন। পথে তেমন কোনো ভোগান্তি নেই, স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করছেন তারা। ঢাকায় ফিরে তাদের ভোগান্তিতে না পড়ার কথায় জানান যাত্রীরা। তবে ট্রেন শিডিউল বিপর্যয় নিয়ে কিছুটা অসন্তোষ জানান ভুক্তভোগীরা। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। আনন্দঘন মুহূর্ত শেষ করে আবারও রাজধানীমুখী হয়েছেন গ্রামে ছুটি কাটাতে যাওয়া মানুষ। প্রিয়জনদের সঙ্গে কাটানো আনন্দের সময় যেন চোখের পলকে শেষ হয়ে গেছে। এখন জীবন ও জীবিকার তাগিদে আবারও ফেরা রাজধানীর কর্মব্যস্ত রুটিনে। আজ শুক্রবার কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের ঢাকা ফেরার চাপ। স্বস্তিতে ফিরতে পারলেও অভিযোগ ছিল শিডিউল বিপর্যয়ের। যাত্রা মোটামুটি একটু লোকের ভিড় ছিল, আর ট্রেন লেটে আসছে। যাত্রাটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু গাড়িটা খুব ধীর গতিতে চলছে, যেহেতু ঈদের সব স্টেশন প্রায় স্টপেজ দিচ্ছে। টিকিট ছাড়া অনেকে আসতে পারে নাই, যার কারণে খুবই ভালো। ওরা মাইকে অ্যানাউন্স করলো ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য, আমরা ধৈর্য ধরে আছি। যেহেতু এখনো ট্রেন লাইনে দাঁড়ায় নাই এখনো, তাতে বোঝা যাচ্ছে যে নিশ্চয় শিডিউল বিপর্যয় আছে আর কি। এবার বাস যাত্রায়ও স্বস্তি ছিল, অতিরিক্ত ভাড়া আদায় না করায় সন্তুষ্ট যাত্রীরাও। বাসের ভাড়া থেকে শুরু করে যাওয়া সবকিছুতে একটা স্বাচ্ছন্দ্য ছিল, অতিরিক্ত ভাড়া কাউন্টার থেকে নেয়নি, রাস্তায় কোনো জ্যাম পাইনি। টাঙ্গাইল থেকে আসলাম 10টার সময় গাড়িতে উঠেছিলাম, 12টার সময় নামে দিল, 2 ঘন্টা চলে আসছি। যাত্রাটা পার্থক্য, আগের ঈদে আনম্যারিড ছিলাম আর এখনকার ঈদে ম্যারিড, সো ঈদটা ভালো লাগছে। ঈদের উৎসবের আমেজ এখনো পুরোপুরি কাটেনি, তবে জীবিকার তাগিদে রাজধানী জুড়ে শুরু হয়ে গেছে নতুন কর্মব্যস্ততা। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, ফাঁকা রাজধানীতে বিনোদন কেন্দ্রগুলোতেও সব বয়সীদের ভিড়। এই মুহূর্তে হাতিরঝিলে আছেন আমাদের সহকর্মী মাহবুব হাসান রিপন। তার কাছে থেকে জানবো নগরবাসীর ঈদ উদযাপনের খবর। রিপন, রাজধানী বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় কেমন দেখছেন আমাদের জানান। আমি হাতিরঝিলে অবস্থান করছি না, আমি অবস্থান করছি জিয়া উদ্যানের সামনে থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছে। জিয়া উদ্যানে আমরা বিকেলে এসেছি এবং তারপর থেকে যেটি দেখছি যে দর্শনার্থী যারা রয়েছেন পরিবার পরিজন নিয়ে মানুষের ভিড় কিন্তু একদম চোখে পড়ার মতো, এবং যত বেলা গড়িয়েছে ততই কিন্তু মানুষের উপস্থিতি বেড়েছে। এবং আপনি জানেন যে রাজধানীতে বিনোদন স্পট বলতে যে কয়েকটি বিনোদন স্পট রয়েছে তার মধ্যে অন্যতম একটি বিনোদন স্পট হচ্ছে জিয়া উদ্যান। অল্প সংখ্যক কিছু বিনোদন স্পট রাজধানীতে রয়েছে, কিন্তু সেখানেও মানুষগুলো ঈদের পঞ্চম দিনে এসেও ঈদ উদযাপনের ক্ষেত্রে কিন্তু এই বিনোদন স্পটগুলোতে তাদের আনন্দকে আরো বেশি রঙিন করার জন্য তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন। আমাদের সাথে একটি পরিবার রয়েছেন যারা আজকে বিকেল বেলা থেকে এখানে অবস্থান করছেন। আমরা জানবো যে তাদের এই ঈদটি কেমন কাটছে এই বিনোদন স্পটে এসে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আমার ফ্যামিলির সাথে এসেছি, আর অবভিয়াসলি ফ্যামিলির সাথে যেহেতু এসেছি ভালোই লাগবে। ফার্স্টে গ্রামে ঈদ করেছি, তারপরে ঢাকায় আসলাম। আমার আব্বু লালবাগ কেল্লায় নিয়ে গেল, সেখান থেকে ঘুরে আমরা এখানে আসলাম। অনেক এনজয় করেছি, থ্যাংক ইউ আমার আব্বুকে। বাট আমাদের বিনোদনের জায়গা আর একটু বাড়ানো উচিত, সরকারের দিকে খেয়াল রাখা উচিত, কারণ এখানে মানুষজন অনেক, কিন্তু ওই তুলনায় আমাদের জায়গায় বিনোদনের জায়গা খুবই কম। তো আমি বলবো সরকারকে এই জায়গাটা অবশ্যই একটু খেয়াল রাখতে, যেন আমাদের বিনোদন জায়গাটা বাড়ানো হয়, তাহলে আমরা আরো ভালো কিছু উপভোগ করতে পারবো। থ্যাংক ইউ। ধন্যবাদ। বাবু, তোমার কেমন লাগছে এবার ঈদে এই জায়গায় বেরোতে এসে? ভালো লাগছে। ভালো লাগছে। কি কি করলে? এখানে আমি স্কুটি চালালাম, তারপর ঘুরলাম,
আর দৌড়াদৌড়ি করলাম, খেলাধুলা করলাম। আসলে আমরা যে কথাটি আসলে বলতে চাচ্ছিলাম যে রাজধানীতে বিনোদন স্পট আসলে অনেক কম, সেখানে যতটুকু সামর্থ্য রয়েছে রাজধানীর সেই সামর্থ্যটুকুকেই কিন্তু কাজে লাগানোর চেষ্টা করে সবসময় সরকার। আজকেও তার কিন্তু ব্যতিক্রম নাই এবং আমরা দেখেছি যে এই বিনোদন স্পটগুলোতে এসে কেউ আইসক্রিম খাচ্ছেন, কেউ ফুচকা খাচ্ছেন, কেউ গরমে তৃষ্ণার্ত হয়ে পানির শরবত খাচ্ছেন। এছাড়া বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস রয়েছে, যে অ্যাক্টিভিটিসগুলো কিন্তু করার চেষ্টা করছেন সকলে। তো এর মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার সর্বোচ্চটুকুই চেষ্টা করছেন রাজধানীবাসী। জিয়া উদ্যান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। লিজা। জি রিপন, আপনাকে ধন্যবাদ। ঈদের লম্বা ছুটিতে সব বয়সী দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখর দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র। পরিবার পরিজন নিয়ে সবাই উপভোগ করছেন ছুটির আনন্দ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। ঈদের ছুটিতে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে দিনাজপুরের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করছেন দর্শনার্থীরা। জেলার ঐতিহাসিক গোড়ে শহীদ বড় ময়দান, কান্তাজিউ মন্দির, রাজবাড়ি, স্বপ্নপুরী সহ বিভিন্ন বিনোদন কেন্দ্র দর্শনার্থীদের পদচারণায় মুখর। এখানে এসে আমাকে অনেক ভালো লাগতেছে, জায়গাটা অনেক মনোমুগ্ধকর, খুবই ভালো লাগতেছে। আমরা বন্ধু বান্ধব মিলে 12 জন আসছি, তো সকাল থেকেই ঘুরতেছি। লালমনিরহাটে পরিবার পরিজন নিয়ে তিস্তা ব্যারেজে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্থানীয়দের পাশাপাশি বাইরের দর্শনার্থীদের আগমনে মুখর হয়ে উঠেছে ব্যারেজ এলাকা। তিস্তা ব্রিজে আসছি, এখানে এসে আমাদেরকে অনেক ভালো লাগছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, সবাইকে নিয়ে একসঙ্গে আসার কারণে অনেক ভালো লাগতেছে। দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। পুলিশ, আনসার সবাইকে এখানে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত করেছি, যাতে এখানে আসা লোকজন যেন কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো সমস্যার সম্মুখীন না হয়। নাটোরের উত্তরা গণভবন, রানী ভবানী রাজবাড়ি, শিশু পার্ক, লালপুরের গ্রিন ভ্যালি পার্ক, সিংড়ার চলন বিল পার্ক ও বাগাতিপাড়া ইউনো পার্ক সহ জেলার বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল নামে। আমরা পরিবার নিয়ে এসেছি, নাটোর উত্তরা গণভবনে বেড়াতে এসেছি। এখানকার পরিবেশটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর। আমি ঈদ উপলক্ষে রাজবাড়িতে বেড়াতে এসে অনেক কিছু দেখলাম। চাঁদপুর বড় স্টেশন মোলহেডে 3 নদীর মোহনায় ঈদ আনন্দে মেতে উঠেছে হাজারো দর্শনার্থী। পরিবার পরিজন নিয়ে নৌকা ভ্রমণ করেন অনেকে। জেলা পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ফ্যামিলি এবং ছেলেমেয়েদেরকে নিয়ে আসছি পর্যটন ঘোরার জন্য। চাঁদপুর আসছি, বড় স্টেশন, ঘোরার তেমন তো জায়গা নাই, তারপরও ভালো লাগলো এখানে আসলে। নওগাঁর বিনোদন কেন্দ্রগুলোতেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কুসুম্বা শাহী মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার, আলতা দিঘি, দেবর দিঘি ও আত্রায়ের পতিসর দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। পর্যটন স্পটগুলোতে দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ। যেন কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতিমূলক কোনো কার্যক্রম না ঘটে, এর জন্য আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি। আফরিন পপি, মোহনা সংবাদ। ঈদের পর রাজধানী নিত্য পণ্যের বাজার এখনও অনেকটাই ফাঁকা। এমন ঢিলে ঢালা বাজারে কমেছে মুরগি, গরুর গোশত এবং মাছের দাম, তবে বেড়েছে কিছু সবজির দাম। স্থিতিশীল আছে ডিমের বাজার। উষা ফেরদৌসের আরেকটি প্রতিবেদন। ঈদ ছুটির পর প্রথম শুক্রবারে রাজধানীর কাঁচা বাজার অনেকটাই ফাঁকা, তবে গত 2-3 দিনের তুলনায় কিছুটা বেড়েছে ক্রেতার উপস্থিতি। তেমন একটা বাড়েনি পণ্যের সরবরাহ। বাজারে মাঝারি আকারের প্রতিটি লাউ বিক্রি হচ্ছে 80 টাকায়, পেঁপে, বরবটি, কচুরলতি কেজিও 80 টাকা। এছাড়া বেগুন 70, করলা, পটল 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 180 টাকা কাঁকরোল, হাই, এখনো কিছু কমেই নেই। লোক কম, সেই হিসাবে দাম বেশি। তখন 80 টাকা পটল নিছে, একটা লাউ নিছে 80 টাকা, তার মানে কম তো না। শাক কিনলাম আমি প্রায় 40 টাকা আটি, ওই গ্রামে সেটা 10 টাকা করে, 10 টাকা আটি বিক্রি করতে। ঈদের পরে মনে করেন 3-4 আইটেম নতুন নামছে, ওগুলির দাম একটু বাড়ছে। ঈদের পর চাহিদা কম থাকায় কমেছে সব ধরনের মুরগির দাম। ব্রয়লার বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 310 টাকায়, আর বাজার ভেদে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। বাজার ঈদের চেয়ে এখন একটু আস্তে আস্তে বাজার নিয়ন্ত্রণে আসতেছে। প্রত্যেকটা মুরগিতে কেজি প্রতি আপনার কমছে 20 টাকা করে। ব্রয়লার মুরগি আমরা বিক্রি করতেছি আজকে 200 টাকা থেকে 210 টাকা। চাষের মাছ ঈদের বাজারের তুলনায় কিছুটা কমেছে, তবে রুই, তেলাপিয়া, পাঙ্গাস আগের দামেই বিক্রি হচ্ছে।
খুব বেশি যে চেঞ্জ হয়েছে তা না, একটু কম 10-20 টাকা এদিক সেদিক। ঈদের আগে ছিল 260-70, এখন ওরকমই 60-70-80। গত পরশুদিন বা ঈদের মধ্যে আমরা যা বেচি তার থেকে 1-1.5 টাকা কম আছে কেজিতে। আর ডিমের বাজার স্থিতিশীল রয়েছে। প্রতি ডজন সোনালী ডিম বিক্রি হচ্ছে 120 টাকায় এবং সাদা ডিম বিক্রি হচ্ছে 100 টাকায়। আমার মতে এখন কমে আছে হিসাবে, ঠিক আছে, হয়তো 2-1 দিন পরে বাড়বে, লোক সংখ্যা বাড়বে। লালটা হইলে আমরা 120 টাকা ডজন বিক্রি করি আর সাদাটা 110 টাকা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। গাজায় দিন দিন বেড়েই চলেছে ইসরায়েলি বর্বরতা। ইসরায়েলি আগ্রাসনে গত 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 112 ফিলিস্তিনির, আহত হয়েছে শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 1.5 বছরে ইসরায়েলি বর্বরতায় 50,500 প্রাণহানির পাশাপাশি এতিম হয়েছে 40,000-এরও বেশি শিশু। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হাঙ্গেরির সরকার। গাজায় গণহত্যার অভিযোগে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশটিতে সফরে যাওয়ার পর এ ঘোষণা দিল হাঙ্গেরি। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ইউনূস মোদি বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি, আলোচনায় সীমান্ত হত্যা, তিস্তা সহ নানা ইস্যু, বৈঠক সফল দাবি প্রেস সচিবের। বাংলাদেশি পণ্যে ট্রাম্পের শুল্ক আরোপে হুমকির মুখে পড়বে তৈরি পোশাক খাত, বিকল্প বাজার খোঁজাই বুদ্ধিমানের কাজ বলছেন সংশ্লিষ্টরা। 16টা বছর বাড়তি আতঙ্ক নিয়ে ঈদ করেছে বিএনপি নেতাকর্মীরা, অনেকেই বন্দী ছিলেন জেলে, মুক্ত পরিবেশে আনন্দে পরিবার। এবং ছুটি শেষে রাজধানীতে কর্মজীবীদের ফেরার তাড়া, ট্রেনে শিডিউল বিপর্যয়ে যাত্রীদের অসন্তোষ, ফাঁকা ঢাকার পর্যটন কেন্দ্রে মানুষের ঢল। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।